আম 19+। অবভিয়াসলি আমার বিয়ের বয়স হয়েছে। হয়নি। তাহলে বিয়ে কেন করেছেন? তোকে হালাল ভাবে চাই, তাই জান, হালাল ইজ অলওয়েজ বেস্ট। রিদিতের কথা শুনে মেহেরিমা না চাইতেও ওর মনটা ভালো হয়ে যায়। গতকালের ঘটনার পর থেকে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে মেহেরিমার। না চাইতেও ওই ঘটনাটাই চোখের পর্দায় ভেসে উঠছে বারংবার। মেহেরিমা মুচকি হাসে। আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আপনি। তুই আমার ভালোবাসার আদুরে ধ্বংসপতি। সবার জীবনে আসে মায়াবতী, আর আমার জীবনে এসেছে ধ্বংসপতি। তোকে ভালোবেসে বারবার, শতবার, সহস্রবার ধ্বংস হতে রাজি আমি। রিদিতের বলা কথাগুলো মেহেরিমার মাথার এক হাত উপর দিয়ে যায়। কিছুই বুঝে উঠতে পারে না। ধ্বংসবতীকে আবার কে ভালোবাসে? নিজের ধ্বংস স্বচক্ষে দেখার এমন ইচ্ছাও আবার কারোর হয় নাকি? আমি ভালোবাসি আমার ধ্বংসপতিকে। তোকে ভালোবেসে শুধু নিজের ধ্বংস কেন, নিজের মৃত্যু ও সচক্ষে দেখতে রাজি আমি। রিদিতের কথার আগামাথা কিছুই বুঝতে পারে না মেহেরিমা। তবে কথাগুলো শুনতেই হঠাৎ বুকের মাঝে চিনচিন ব্যথা অনুভূত হয়। সত্যি কি এই মানুষটার ধ্বংসের কারণ হব আমি? ওনাকে ধ্বংস করার আগেই আমার মৃত্যু হোক, তবু আমার দ্বারা এমন কোনো কাজ না হোক। মেহেরিমাকে ঠিক মতো কষ্টটা উপলব্ধি করতে না দিয়েই ওর ফোনটা নিজস্ব শব্দে ঝংকার দিয়ে ওঠে। মেহেরিমা পার্স থেকে ফোন বের করে। ফোনের স্ক্রিনে নজর রাখতেই চোখের সামনে জলজল করে ওঠে বড় বড় অক্ষরে লেখা শাকচুন্নি শব্দটা। মেহেরিমা তৎক্ষণাৎ কল কেটে দেয়। কল রিসিভ করলেই এই মেয়ে নির্ঘাত উল্টাপাল্টা বকা শুরু করবে। কে ছিল? রিদিতের কথায় মেহেরিমা ভাবনাচ্যুত হয়। ত্রিধু। শাকচুন্নির নাম নিতেই আবারও ফোনটা বেজে ওঠে। মেহেরিমা পূর্বের ন্যায় কল কাটতে নিলেই শুনতে পায় রিদিতের কণ্ঠস্বর। রিসিভ কর ফাস্ট, লাউড স্পিকার অন কর। রিদিতের কথা মতোই সবটা করে মেহেরিমা। কল রিসিভ করতে ওপাশ থেকে ভেসে আসে ত্রিধার কেটকেটে কণ্ঠস্বর। কি রে সমবয়সী ভাবি, আমার ভাইকে পেয়ে আমাকে ভুলে গেলি? গতকাল থেকে কল দিয়ে যাচ্ছি, রিসিভ করছিস না যে? সে যাই হোক, তোর বাসরাত কেমন কাটলো? কিছু মিছু কি হয়েছে তোদের মাঝে? আই শোন, একদম মিথ্যা কথা বলবি না কিন্তু। যদিও ভাইয়াকে নিয়ে আমার বিশ্বাস নেই। কি রে, চুপ করে গেলি কেন? এই থাম, আমাকে কিছু বলার সুযোগ দিয়েছিস তুই? ত্রিধার কথায় মেহেরিমা অত্যধিক লজ্জা পেয়ে যায়। রিদিত মুস্কি মুস্কি হাসছে। রিদিতের হাসি দেখে মেহেরিমার মাটি ফাঁক করে ভেতরে ঢুকে যেতে মন চাইছে। মেহেরিমার কথায় দ্বিধা দম নেয়। বড় করে একটা নিঃশ্বাস ফেলে। পরক্ষণেই কিছু একটা মনে পড়তেই বলে, ভাইয়া কোথায়? আমার পাশে। কল কি কোনোভাবে লাউড স্পিকারে দে? ত্রিধার কথা শেষ করতে না দিয়ে মেহেরিমা জবাব দেয়, হুম। বেশ। অমনি সাথে সাথে অপর পাশ থেকে কল ডিসকানেক্ট হয়ে যায়। ত্রিধা কল কেটে শুকনো ঢোক গেলে মেহেরিমা কল রিসিভ না করা এক প্রকার রেগে ওকে লজ্জায় ফেলানোর জন্য ইচ্ছে করে কথাগুলো বলেছে ত্রিধা। এখন নিজের বুদ্ধিতে নিজেই বাস খেয়ে গেছে। ভাইয়া কি ভাবলো? নিজের ইনোসেন্ট বোনটার এই রূপ মেনে নিতে নিশ্চয়ই খুব কষ্ট হচ্ছে ভাইয়ার। ত্রিধার বুক ফেটে কান্না আসে। ধপাস করে ফ্লোরে বসে হাত পা ছড়ায় ছিটায় শব্দ করে কান্না করতে থাকে। ত্রিধার কান্নার শব্দে চৌধুরী পরিবারের সকলে উপস্থিত হয়ে ওর রুমে। ত্রিধা কল কাটতে মেহেরিমা খিলখিলিয়ে হেসে ওঠে, আর সাথে সাথেই চোখ ধাঁধানো সেই সুন্দর টোল পড়ে থুতনিতে। রিদিত মুগ্ধ নয়নে চেয়ে থাকে ওর অ্যানাবেলার দিকে। মেহেরিমার হাসির শব্দ রিদিতের শ্রবণেন্দ্রিয় ঝংকার তোলে। তোর মুখটা একটু এদিকে এগিয়ে নিয়ে আয় লিটল কিটি। মেহেরিমা হাসতে হাসতে মুখটা রিদিতের দিকে এগিয়ে দেয়। রিদিত সাথে সাথে থুতনিতে টুপটাপ কয়েকটা চুমু খেয়ে বসে। তৎক্ষণাৎ মেহেরিমার হাসি থেমে যায়। চোখ বড় বড় করে রিদিতের দিকে তাকিয়ে থাকে। সিলমোহর মেরে দিলাম। তোর এই সুন্দর গর্তওয়ালা থুতনির একমাত্র মালিক আমি। কখনো কারোর সামনে হাসবি না, ঠিক আছে? তোর এই সুন্দর নজর কাড়া হাসি দেখার অধিকার শুধুমাত্র তাহমিদ ত্রিদিত চৌধুরীর। মেহেরিমা হতভম্ব অবস্থায় বাধ্য মেয়ের মতো মাথা নাড়ায়, যার অর্থ ঠিক আছে। আরো 1 ঘন্টা জার্নি করার পর ওরা হসপিটালে পৌঁছায়। মেহেরিমাকে ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশন নিয়ে একেবারে মেডিসিন কিনে সব ঠিকঠাক করে দুজনে বড় একটা শপিং কমপ্লেক্সে আসে। 2 হাত ভরে শপিং করেছে মেহেরিমা, অবশ্য রিদিতের পছন্দে। রিদিতের ইচ্ছাতেই সব কিনতে হয়েছে। 6টা শাড়ি, 7টা 3 পিস, 5টা ওয়াশ পিস, 5টা রেডিমেড প্যান্ট কাটিং সালোয়ার, 6টা হিল শু কিনেছে, সাথে কসমেটিক্স, অর্নামেন্টস তো আছেই। এত কিছু কিনেছে ভাবতে যে মেহেরিমা রীতিমতো হাঁপিয়ে উঠছে। আমার কেনা শেষ, আর লাগবে না। তুই না গতকাল রাতে বললি অনেক শপিং করবি? এখনো তো কিছুই হয়নি কেনা। সেই সেম অ্যান্সার। প্রায় 1 ঘন্টা ধরে মেহেরিমা এই এক কথা বলেই চলেছে, আর রিদিত সেম অ্যান্সার দিয়েই চলেছে। মেহেরিমার রাগে দুঃখে কান্না পায়। কেন যে গতকাল রাতে ওটা বলতে গিয়েছিল।
বিশ্বাস করুন আমার খুব কেনা হয়েছে, শখ মিটেছে, এবার চলুন প্লিজ, আই এম টায়ার্ড। মেহেরিমার মুখের দিকে 2 সেকেন্ড মতো তাকিয়ে রিদিত বলে। সত্যি তো? সত্যি। আচ্ছা চল। মেহেরিমা হাঁপ ছেড়ে বাঁচে। অতঃপর দুজনে গাড়ির দিকে হাঁটা দেয়। শপিং কমপ্লেক্সের একজন স্টাফ ওদের শপিং ব্যাগগুলো নিয়ে পেছন পেছন হাঁটতে থাকে। অতগুলো ব্যাগ নিয়ে হাঁটতে যেয়ে আনফরচুনেটলি একটা মেয়ের সাথে ধাক্কা লাগে স্টাফের। সবগুলো ব্যাগ নিচে পড়ে যায়। মেয়েটা নিজের হাতে থাকা কোল্ড ড্রিঙ্কস নিজের ড্রেসের উপরেই পড়ে। মূর্খের বাচ্চা, দেখে চলতে পারিস না? দিলি তো আমার ড্রেসটা নষ্ট করে। উফ, এই ছোট লোকগুলোকে নিয়ে আর পারি না। জানিস না আমার পাপা আমেরিকা থেকে এনে দিছিল। সরি ম্যাম। কিসের সরি? হ্যাঁ, তোকে তো আমি দেখে নিব। তুই জানিস এই শপিং মলে ওনার আমার বাবার বেস্ট ফ্রেন্ড। 1 মিনিটেই তোর চাকরি কেড়ে নেওয়ার ক্ষমতা রাখি আমি। প্লিজ ম্যাম, এমন করবেন না। এটার উপর দিয়ে আমার সংসার চলে। আমার বাবা নেই, আমার ছোট্ট একটা বোন আছে। ততক্ষণে রিদিত মেহেরিমা পেছন ঘুরে দাঁড়িয়েছে। মেহেরিমা মেয়েটার দিকে দৃষ্টিপাত করে। হোয়াইট কালারের একটা লেডিস শার্ট আর লেডিস জিন্স পরা, হালকা বাদামি রঙের চুলগুলো কাটছেছে, গায়ের রং ফর্সা। মেয়েটা কটমট করে আরো কিছু বলতে নিলে মেহেরিমা এগিয়ে এসে বলে, আপনি ওনার ভুল হয়ে গেছে, ক্ষমা করে দেন প্লিজ, আর এরকম কখনো হবে না। আর ইউ, হু আর ইউ? দেখে তো মনে হচ্ছে গ্রামের কোনো ছোট পরিবার থেকে উঠে এসেছিস। বুঝতি একটা, এসব ড্রেসের ভ্যালু বুঝিস তুই? যা সর এখান থেকে। মেয়েটার কথায় মেহেরিমা চোখজোড়া ছলছল করে ওঠে। তীব্র অপমানে উজ্জ্বল মুখমণ্ডল থমথমে ভাব ধারণ করে। রিদিতের শাড়িতে চল শক্ত হয়ে যায়। মেহেরিমাকে এহেন কথা বলায় স্টাফটা ভয় পেয়ে রিদিতের দিকে তাকায়। মেহেরিমার কথা না বাড়িয়ে ওখান থেকে প্রস্থান করে। রিদিতের নিকট এসে বলে, ভাইয়ার চাকরিটা বাঁচিয়ে দেবেন প্লিজ। শপিং মলের অনার তো আপনার পরিচিত, কথা বলে দেখুন একটু, নিশ্চয়ই আপনার কথা শুনবে আর আমি বাসায় যাব। মেহেরিমার কাঁদো কাঁদো কণ্ঠস্বর কোনো মতে কথাগুলো বের করে কণ্ঠনালী দিয়ে রিদিত নিজেকে কিছুটা নরম করে বলে, তোর ফেভারিট ফুচকা খাবি না? না। আচ্ছা চল। রিদিত মেহেরিমাকে গাড়িতে উঠিয়ে দিয়ে কানে ব্লুটুথ লাগিয়ে দেয়। মেহেরিমা ফোনের সাথে কানেক্ট করে দেয়। তুই গান অথবা যেটা ভালো লাগে সেটা শোন, আমি ওই ছেলের বিষয়টা একটু দেখে আসি। আচ্ছা তাড়াতাড়ি আসবেন। রিদিত যেতে চেয়েও ফিরে এসে ফোনটা হাতে নিয়ে গানের প্লেলিস্ট অন করে দিয়ে যায়। মেহেরিমা তীব্র মন খারাপ নিয়েও সিটে মাথা এলিয়ে দিয়ে চোখজোড়া বন্ধ করে নেয়। রিদিত চলে যেতে মেহেরিমা ফুফিয়ে কেঁদে ওঠে। মেহেরিমার কাছে থেকে সরে আসতেই রিদিতের মুখমণ্ডল পরিবর্তন হয়ে যায়। কারো কাছে টেক্সট করতেই 5 মিনিটের ব্যবধানে শপিং মলের সামনে একটা বাইক এসে থামে। তৎক্ষণাৎ কোথাও একটা কল দেয় রিদিত, আর সাথে সাথে পুরো শপিং মলের সিসিটিভি ক্যামেরা অফ হয়ে যায়। সেই মেয়েটা তখনও কথা কাটাকাটি করছে স্টাফটার সাথে। রিদিত উপস্থিত হয় সেখানে। মেয়েটার দিকে টাকার বান্ডিল এগিয়ে দেয়। আই হোপ এই টাকা দিয়ে আপনার এটার থেকেও এক্সপেন্সিভ ভালো ড্রেস কেনা হয়ে যাবে। আর আপনার জানতে একটু মিস্টেক আছে, এই শপিং কমপ্লেক্সের এস্টাবলিশার আপনার বাবার বেস্ট ফ্রেন্ড হলেও ওনার তাহমিদ রিদিত চৌধুরী। এখন আসতে পারেন। রাহাত, আমার গাড়ির ব্যাক সিটে এগুলো রেখে আয় তো। 20 অথবা 21 বছরের ছেলেটা কৃতজ্ঞতার হাসি হেসে ব্যাগগুলো তুলে ওখান থেকে চলে যায়। মেয়েটা কিছু বলার জন্য রিদিতের দিকে চোখ তুলে তাকাতে কিছুক্ষণের জন্য থমকায়। রিদিতের চোখে সানগ্লাস পরা, পুরুষালী সৌন্দর্যে মুগ্ধ হয়ে কিছু বলতে চেয়েও মুখ দিয়ে উচ্চারণ করতে পারে না। হাত বাড়িয়ে টাকাগুলো নেয়, শুধুমাত্র ওগুলোতে রিদিতের স্পর্শ লেগে থাকায়। রিদিত উল্টো পথে হাঁটা ধরে। মেয়েটা কিছুক্ষণ রিদিতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। তারপর কিছু একটা ভাবতে মুচকি হেসে গাড়ির পার্কিং প্লেসে চলে যায়। নিজের গাড়িতে উঠে বসতেই হঠাৎ মেয়েটার মুখে তরল কিছু উড়ে এসে পড়ে। এক গগনবিদারী চিৎকার দিয়ে গাড়ি থেকে ছিটকে দূরে পড়ে যায়। দুপুরের সময় হাওয়ার দরুন, আশেপাশে মানুষের আনাগোনা কম। তবুও মেয়েটার করুণ চিৎকারে কয়েক মিনিটের ব্যবধানে মানুষের ঢল নেমে যায় পার্কিং প্লেসে। মেয়েটার পুরো মুখ ঝলসে গেছে, সেন্সলেস হয়ে নিচে পড়ে আছে। সাথে সাথে কয়েকজন মিলে ঠান্ডা পানি দিতে থাকে মেয়েটার মুখে। অতঃপর সময় ব্যয় না করে ওখান থেকে হসপিটালে নিয়ে চলে যায়। রিদিত দূরে দাঁড়িয়ে সবটা দেখে, ঠোঁটে হিংস্র হাসি। এতক্ষণে বুকের মাছের আগুন নিভে শান্তি অনুভব হচ্ছে। অ্যানাবেলার চোখের পানি এই শক্তপোক্ত বুকে আগুন ধরিয়ে দেয়। মেহেরিমার কথা মনে পড়তেই দ্রুত কদমে গাড়ির নিকট এগিয়ে যায় রিদিত। গাড়ির ডোর ওপেন করতেই মেহেরিমার ঘুমান্ত মুখখানা চক্ষুগোচর হয়। রিদিত মুস্কি হেসে মেহেরিমার কপালে ছোট্ট করে ভালোবাসার পরশ এঁকে দেয়। সিটটা আরেকটু হেলিয়ে শেয়ার জন্য কমফোর্টেবল করে দিয়ে গাড়ি স্টার্ট দেয়। একটা বড় রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায় রিদিত। মেহেরিমা এখনো গভীর তন্দ্রায় আচ্ছন্ন। রিদিত হ্যান্ড ওয়াচে চোখ বোলায়। ঘড়ির কাঁটা দুটোর ঘরে প্রবেশ করেছে। সেই সকাল 8টায় খেয়ে বেরিয়েছে ওরা।
মেহেরিমাকে বারবার খাওয়ার কথা বললেও নাকচ করে দিয়েছে। আর বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, না হলে অ্যানাবেলা সিক হয়ে পড়বে। কিন্তু ঘুমটাও ভাঙাতে ইচ্ছে করছে না হৃদিতের। ও অপারক কি আর করার, আস্তে করে ধীরে সরে ডাকে। জান, মেহেরিমার কোনো নড়চড় নেই, গভীর তন্দ্রায় তলিয়েছে। হৃদি তার একটু এগিয়ে যেয়ে মেহেরিমার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে। জান একটু উঠবি প্লিজ? গলায় কানে গরম নিঃশ্বাস অনুভব করতেই মেহেরিমা নড়ে চড়ে ওঠে। সময় নিয়ে পিটপিট করে বন্ধ চক্ষু যুগল মেলে তাকায়। নিজের এতটা কাছে কোনো পুরুষের উপস্থিতি অনুভব করতেই চমকে দূরে সরে যায়। জানালা ঘেঁষে বসে পড়ে। ঘুম ঘুম ভাব কেটে যেতেই হৃদিতের দিকে ভালোভাবে তাকায়। মেহেরিমার করা কাজে হৃদিতের কপালে সূক্ষ্ম ভাঁজের সৃষ্টি হয়। পরক্ষণেই কিছু একটা বুঝতে পেরে মুচকি হাসে। লিটল কিটি, ইটস মি, ইয়োর পার্সোনাল ম্যান, ডোন্ট বি অ্যাফ্রেড। মেহেরিমা নিজেকে ধাতস্থ করে, ঘুম ঘুম কণ্ঠে বলে। ইটস ওকে, এখন ফার্স্ট 2 মিনিটের মধ্যে ফ্রেশ হয়ে নে, খেতে হবে। হৃদিত একটা ওয়াটার বটল আর টিস্যু বক্স ধরিয়ে দেয় মেহেরিমার হাতে। জানালার গ্লাস নামিয়ে দেয়। মেহেরিমা ফ্রেশ হয়ে নেয়। অতঃপর দুজনে মিলে রেস্টুরেন্টের ভেতরে যায়। হৃদিত মেনু কার্ড মেহেরিমার হাতে দেয়। অর্ডার কর। মেহেরিমা অস্বস্তিতে পড়ে যায়। হৃদিত খুব সহজেই সেটা বুঝে ফেলে। আমার কাছে পাস কর ওটা। মেহেরিমা হাতে থাকা মেনু কার্ড হৃদিতের দিকে এগিয়ে দেয়। কি খাবি? আমার তো তোকে ভালো লাগে। মেহেরিমা ভড়কে যায়। হৃদিতের কথার মিনিং বুঝতে পেরেই কান্দটা গরম হয়ে ওঠে। লজ্জায় মুখটা নামিয়ে নেয়। হৃদিত মুস্কি হাসে। কাচ্চি উইথ চিকেন রোস্ট, বোরহানি, জালি কাবাব, বিফ রেজালা, চাটনি, কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে। কিছুক্ষণের ব্যবধানে খাবারও এসে যায়। খাবার দেখে মেহেরিমার মাথা ঘুরে যায়। এত খাবার কে খাবে? হৃদিত জোর করিয়ে খাওয়ায় মেহেরিমাকে। খাবার পর্ব শেষ করে ওরা বেরিয়ে আসে রেস্টুরেন্ট থেকে। মেহেরিমা 2 হাতে 2টো আইসক্রিম একটা থেকে একটু একটু করে খাচ্ছে। হৃদিত মেহেরিমাকে যত্ন সহকারে গাড়িতে বসিয়ে দিয়ে নিজেও ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়। তুই শিওর ফুচকা খাবি না? 100% শিওর। এখন ফুচকা খেতে গেলে মরেই যাব। এই কথা নেক্সট টাইম যেন আর না শুনি। আমার হাত থেকে এত সহজে তোর মুক্তি নেই। আচ্ছা বলবো না। হৃদিত তার কথা না বাড়িয়ে ড্রাইভিং এ ফোকাস দেয়। মেহেরিমা আইসক্রিম খেতে ব্যস্ত। নিজের খাওয়া শেষ করে অন্য হাতেরটা হৃদিতের দিকে বাড়িয়ে দেয়। আপনারটা? আমাদের মাঝে আবার আমার তোরও আছে নাকি? মেহেরিমা থতমত খেয়ে যায়। আসলে আমি ওভাবে বলি নাই। তাহলে কিভাবে বলেছিস? আমি বোঝাতে চেয়েছি আমি তো একটা খেলাম, তাহলে এটা আপনার ভাগের হচ্ছে। খাইয়ে দে। আমি তুই ছাড়া আর কেউ আছে নাকি এখানে? মেহেরিমা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। মেহেরিমা ইতস্তত করে হাতটা বাড়িয়ে দেয় হৃদিতের দিকে। হৃদিত ড্রাইভিং করতে করতে খেতে থাকে। মেহেরিমা যত্ন সহকারে খাইয়ে দিতে থাকে হৃদিতকে। মেহেরিমা চোখের আড়ালে মুস্কি হাসিয়ে হৃদিত। নিজের রুমের সকলের উপস্থিতি টের পেতেই ত্রিধার কান্না থেমে যায়। নিজের করা আরেকবারের বোকামিতে নিজেই বিরক্ত হয়। আয়েশা চৌধুরী দৌড়ে এসে মেয়েকে চাপড়ে ধরে। কি হয়েছে মা, এভাবে কাঁদছিস কেন? আরেক পাশে আতিয়া চৌধুরী এসে বসে মুখে বলে। কি হয়েছে আমাদের ত্রিধু রানীর? এভাবে কান্না করছিস কেন মা? মা ছোট মায়ের কথায় বোকা হাসে ত্রিধা। দুজনকে দুহাতে জড়িয়ে ধরে বলে। কান্নার রিহার্সাল করছিলাম। মেহুর সাথে প্র্যাঙ্ক করবো তো তাই। তোমরা ভয় পেয়ে গেছো? মেয়ের কথায় আয়েশা চৌধুরী রেগে যান। ত্রিধার পিঠে ধুম করে কিল বসিয়ে দিয়ে বলে। এভাবে কেউ রিহার্সাল করে? জানটাই বের হয়ে গেছিল আমার। আয়েশা চৌধুরীর সাথে তাল মিলিয়ে আতিয়া চৌধুরী বলে। এমন আর কখনো করবি না সোনা, এগুলো ঠিক না। আমরা সবাই কত ভয় পেয়ে গিয়েছিলাম জানিস তুই? সরি। আচ্ছা ঠিক আছে, দুপুরের খাবার খেতে আয়। কথাটা বলে আয়েশা চৌধুরী চলে যান। ওনার পিছু পিছু আতিয়া চৌধুরীও নিচে চলে যান। এতক্ষণ দরজার সামনে দাঁড়িয়ে সবটা দেখছিল শ্রেয়া চৌধুরী আর আরিশা। আয়েশা চৌধুরী আতিয়া চৌধুরী চলে যেতে ওনারা দুজনও প্রস্থান করেন। বড়রা চলে যেতেই তাবান তাইফ এগিয়ে আসে। সত্যি করে বল, কিন্তু কান্না করছিলি কেন? তোর মুখ দেখে বোঝা যাচ্ছে তুই মিথ্যে বলছিস। তাবানের কথা শুনে তাইফ বলে। ত্রিধু চুন্নি কারোর সাথে লাইন মেরে ছেঁকা খেয়েছিস নাকি? এই ভাইয়া তোমরা থামবে? আমি সত্যিই বলেছি, মিথ্যে কেন বলতে যাব? আজব। ত্রিধার কথা শুনে তাবান নিজের 28 পাটি দাঁত বের করে বলে। হয়তোবা তোর মতো চুন্নিকে আবার কে পছন্দ করবে? কথাটা বলেই তাবান হো হো করে হেসে ওঠে। ওকে সঙ্গ দেয় তাইফ। ত্রিধা রেগে কটমটিয়ে বলে। তোমাদের বিয়ে হবে না দেখে নিও।
আর বিয়ে হলেও তোমাদের বউ হবে চুন্নিদের প্রধান। দাঁতগুলো ইয়াপ বড় বড় হবে, হাতের নখ হবে এই দোতলা থেকে নিচতলা পর্যন্ত, দেখতে হবে কুচকুচ কালো, মাথায় কয়েকটা চুল থাকবে সুতোর মতো। এমন দোয়া দিস না বোন, যখন তুই নিজের ভয় পেয়ে ঘর থেকে বের হতে পারবি না নে, তুই যে ভিতর ডিম। তাইফের কথায় সুর মিলিয়ে তাবান বলে। ঠিক বলেছিস ব্রো। পুরো রুম জুড়ে আবারও হাসির রোল পড়ে যায়। তো তোমরা একটা যাচ্ছে তাই। কথাগুলো বলেই রেগে গটগট পায়ে নিচে চলে যায় ত্রিধা। ত্রিধা চলে যেতেই দুই ভাই উচ্চস্বরে হেসে ওঠে। বোনটাকে চালাতে বড্ড ভালো লাগে কিনা। ঘড়ির কাঁটা 10টার ঘরে। গ্রামের মানুষের কাছে রাত 10টা মানে মধ্যরাত, অথচ ইট পাথরের তৈরি যান্ত্রিক শহরের মানুষের নিকট রাত 10টা মানে রাতের প্রথম প্রহর। এই সময়ে গ্রামের অর্ধেক মানুষ তন্দ্রায় বিভোর। ইতিমধ্যে মেহরিমাদের রাতের খাবার পর্ব শেষ হয়েছে। মেহরিমা বাবা মায়ের রুমে বসে ওনাদের সাথে আড্ডা দিচ্ছে। রিদিত মেহরিমার রুমেই আছে। মাধবী পড়াশোনা নিয়ে ব্যস্ত। দরজায় করা নাচ্ছে ওর অ্যাডমিশন এক্সাম। এই নীলাক্ষী, তুই নোজপিন পড়িস না কেন? মা, এখন কেউ নোজপিন পড়ে নাকি? আমি তো ভুলেই গেছি, আমার মেয়ে এখন বড় হয়ে গেছে, সে আপডেট, নোজপিন পরে না। মায়ের কণ্ঠে সূক্ষ্ম অভিমানে আঁচ পেতেই মেহরিমার মুখে আধার নেমে আসে। মাকে জড়িয়ে ধরে বলে, আচ্ছা মা, আমি ওনাকে বলবো একটা সুন্দর নোজপিন কিনে এনে দিতে। আমাকে ছাড়, আলমিরার ডান সাইডের ড্রয়ারের দেখ একটা ছোট বক্স আছে, ওটা নিয়ে আয় যা। অবনী শেখের কথায় মেহরিমা চঞ্চল পায়ে আলমারির নিকটে এগিয়ে যায়। দ্রুত হাতে আলমারির ড্রয়ার খুলতেই একটা সাদা কালো ছবি চক্ষুগোচর হয়। ছবিতে দুজন কিশোরী মেয়ে একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। একটা অবনী শেখ অনায়াসেই বুঝতে পারে মেহরিমা। পাশের মেয়েটার চেহারাটা অবনী শেখ আর শাহিন শেখের সাথে অনেক অংশে মিলে যায়। মেহরিমা ছবিটার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। হঠাৎ করে নিজের একমাত্র খালামণি অতসী শেখের কথায় মাথায় আসে মেহরিমার। কিন্তু মাঝে বলেছিল খালামণির কোনো ছবি নেই নিজের কাছে। অনেক বছর আগে মারা গেছে অতসী শেখ, কিন্তু কিভাবে মারা গেছে সেটা মেহরিমার অজানা। এই বিষয়ে কথা তুললেই অবনী শেখ সুকৌশলে এড়িয়ে যায় বিষয়টা। কি রে, কি করছিস ওখানে? এত সময় লাগছে কেন? হ্যাঁ আসছি মা। মেহরিমা বক্সের সাথে ছবিটাও নিয়ে আসে। অবনী শেখের সামনে ছবিটা মেলে ধরে। এটা খালামণি মা? অবনী শেখ অপলক দৃষ্টিতে ছবিটার দিকে তাকিয়ে থাকে। হঠাৎ করেই ব্যথিত হয়ে ওঠে হৃদয়টা। হ্যাঁ। ম্লান কণ্ঠস্বর অবনী শেখের। জলিল শেখ নিরাশ চাহনি দিয়ে ছবিটার দিকে তাকিয়ে আছে। অবনী শেখের ব্যথিত মুখমণ্ডল দেখতে মেহরিমার মনটা খারাপ হয়ে যায়। তবুও সেই প্রতিবারের মতোই পুরনো কথা তোলে। আজ যেন জানার পণ করেছে। মা, খালামণি কিভাবে মারা গেছিল? তুমি এই কথাটা কেন লুকিয়ে গেছো আমাদের থেকে? আর এই ছবি কোথা থেকে আসলো? তুমি না বলেছিলে খালামণির কোনো ছবি নেই তোমার কাছে? কথাটা শুনতে অবনী শেখের মুখমণ্ডল শক্ত হয়ে যায়। তীক্ষ্ণ কণ্ঠস্বরে বলে, সময় হলে সব জানতে পারবি, তোকে সত্য খুঁজে বের করতে হবে না, সত্যই তোকে খুঁজে বের করে নেবে। তবে নিজেকে সর্বদা প্রস্তুত রাখিস কঠিন সত্যের মুখোমুখি হওয়ার জন্য। তোর অস্তিত্ব যাদের সাথে মিশেছে তারা প্রতারক। মা, আমি কখনো কারোর ক্ষতির কারণ হব না তো? তুই আমার প্রিন্সেস, আমার বাগানের নিজের হাতে গড়ে তোলা সবচেয়ে আকর্ষণীয় গোলাপ হচ্ছে তুই। গ্রাণবিহীন অথচ সৌন্দর্যের রানী। তোকে ভালোবাসলে তুই তার হৃদয়ে সুগ্রাণ ছড়ানোর ক্ষমতা রাখিস। আর যে তোকে আঘাত করার ইচ্ছা পোষণ করে, তোর কাটার আঘাতে সে নিজেই ক্ষত বিক্ষত হয়ে যায়। মা, আমি গোলক ধাঁধায় আটকে গেছি। ওই চৌধুরী বাড়ির কিছু একটা ঠিক নেই। আমার মনে হয় ওই বাড়ির ইট পাথরগুলো আমাকে ডেকে বলে, তুই রহস্যের বেড়াজালে আটকে গেছিস মেহরিমা, এর থেকে তোর মুক্তি নেই। মেহরিমার কথার পরিপ্রেক্ষিতে অবনী শেখ মুস্কি হাসেন। রহস্যের বেড়া জালে আটকে পড়েছিস, সময় হলে গোলকধাঁধা নিজে থেকেই খুলে যাবে। হৃদিত বাবা একা রুমে আছে, এই বক্সটা নিয়ে রুমে যা, ওকে পরিয়ে দিতে বলিস। মেহরিমা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ছবিটা বিছানায় রেখে রুম থেকে বেরিয়ে আসে। মেহরিমা রুম থেকে বেরিয়ে যেতেই অবনী শেখ ফুফিয়ে কেঁদে ওঠে। জলিল শেখ নিজের উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে নেন প্রিয় অর্ধাঙ্গিনীকে। অবনী শেখের বলা প্রতিটা কথা মেহরিমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মায়ের বলা কথাগুলোর সাথে কোনোভাবে কি চৌধুরী বাড়ির যোগসূত্র আছে? নিজের মনে হাজারো প্রশ্ন নিয়ে রুমে প্রবেশ করে মেহরিমা। ঘরের সবুজ রঙের ড্রিম লাইট মৃদু আলোয় জ্বলছে।
রুমের মধ্যে শুনশান নীরবতা। দক্ষিণের জানালা দিয়ে ঠান্ডা ঝিরিঝিরি বাতাস ক্ষণে ক্ষণে প্রবেশ করছে রুমের মধ্যে। ব্যালকনি থেকে গানের আওয়াজ ভেসে আসতেই মেহেরিমা মুচকি হেসে সেদিকে পা বাড়ায়। এক ডুব দিয়ে সুবিশাল অম্বরে গোলথালার মতো বড় রূপালী চন্দ্র দেখা দিয়েছে। নিজের আলোয় ধরণী আলোকিত করে গৌরবে বুক ফুলিয়ে অম্বরে নিজের উপস্থিতি জানান দিচ্ছে চন্দ্রমা। হৃদিত ব্যালকনিতে চেয়ারে বসে এক ধ্যানে চন্দ্রের দিকে তাকিয়ে আছে। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে থেকেছি। বাজে কিনি কিনি রিনি ঝিনি তোমারে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুগ্ধ হয়ে চোখে যে থেকেছি। পরক্ষণে এগিয়ে ওঠে। মেহেরিমা স্লথ পায়ে এগিয়ে আসে, হৃদিতের ঠিক পেছনে দাঁড়ায়। মেহেরিমার উপস্থিতি অনুভব করতে হৃদিতের ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেখা ফুটে ওঠে। সামনে আয়। মেহেরিমা গুটিসুটি পায়ে হেঁটে হৃদিতের সামনে যেয়ে দাঁড়ায়। রিনি রিনি কণ্ঠে বলে, আমার উপস্থিতি কিভাবে বুঝতে পারলেন? নিজের সত্তার উপস্থিতি যদি বুঝতে না পারি, তাহলে আর কেমন ভালোবাসলাম তোরে। আপনার গানটা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দের একটা গান। আমার জামাই পুরাই একটা রাজপুত্তর, কত গুণ তার। অ্যাগেইন। হৃদিতের কথায় মেহেরিমা আলাভোলা হাসি দেয়। মানে আমি ইচ্ছে করে শুনিনি তো, এখানে আস্তে আস্তে শুনে ফেলেছি, এটা আমার কানের দোষ। হৃদিত মেহেরিমার হাত ধরে হেসকা টান মেরে নিজের কোলের উপর বসিয়ে নেয়। আলতো হাতে কাঁধের উপর থেকে চুল সরিয়ে দেয়। হৃদিতের স্পর্শে মেহেরিমা কেঁপে ওঠে। কাঁপছিস কেন? মেহেরিমাকে কিছু বলার সুযোগ না দিয়েই গলায় মুখ ডুবিয়ে দেয়। ছোট ছোট ভালোবাসায় মেহেরিমাকে ভরিয়ে দিতে থাকে। মেহেরিমা যেন সুখের অনুভূতি জোয়ারে ভেসে যায়। কয়েক মিনিট পেরোতেই মেহেরিমা তড়িৎ গতিতে পেছনে ঘুরে হৃদিতের অধর জোড়া নিজের অধর দিয়ে চেপে ধরে। সেকেন্ডের ব্যবধানে নিজেকে শূন্যে অনুভব করে মেহেরিমা। দুজন নরনারীরা উষ্ণ শ্বাস প্রশ্বাসে ক্রমশ ভারী হয়ে ওঠে বদ্ধ ঘরের চারিপাশ। লজ্জায় মেঘের আড়ালে নিজের মুখ লুকায় সুন্দরী চন্ডিমা। লজ্জায় নাকি মেহেরিমার উপর হিংসায়। হৃদিতের ভালোবাসার পাগলামিতে আরো একটা সুন্দর রজনী পার করে মেহেরিমা। মায়ের দেওয়া বক্সটা অযত্নেই পড়ে থাকে বিছানার এক কোনায়। ইতিমধ্যে কেটে গেছে 5 দিন। মেহেরিমা আর হৃদিত আজ চৌধুরী বাড়িতে এসেছে। এ বাড়িতে পা রাখতে মেহেরিমা নতুন চমক পেয়েছে। চৌধুরী বাড়ির মেয়ে অর্থাৎ হৃদিতের একমাত্র ফুফুমণি আয়রা চৌধুরী আমেরিকা থেকে পুরো পরিবার নিয়ে স্বয়ং উপস্থিত হয়েছেন চৌধুরী বাড়িতে। ওনারা গতকাল রাতে এসেছেন, অথচ মেহেরিমা এসবের কিছুই জানে না। আয়রা চৌধুরীর সাথে পরিচিত হয়ে মেহেরিমার বেশ ভালো লেগেছে। খুবই হাস্যোজ্জ্বল মিশুক প্রকৃতির মানুষ তিনি। তবে ওনার 2 মেয়ে অলিভিয়া, অ্যামেলিয়াকে মেহেরিমার একটুও ভালো লাগেনি। মানুষ হিসেবে অতিরিক্ত অহংকারী আর পোশাকের অবস্থা নাজেহাল। হৃদিত এসবে নির্বিকার রয়েছে। চোখ তুলে একবার তাকায়নি ওনাদের দিকে, আর কথা বলা তো দূরের বিষয়। সময় রাত 10টা। সবাই খাবার টেবিলে উপস্থিত হয়েছে। হৃদিতের একপাশে মেহেরিমা বসেছে, অপর পাশে চেয়ারটা খালি পড়ে আছে ত্রিধার জন্য। বেচারি লজ্জায় আজ সারাদিন হৃদিতের মুখোমুখি হয়নি। যেই মেয়ে সবার আগে খাবার টেবিলে উপস্থিত থাকে, আর আজ তার কোনো খবরই নেই। আয়েশা চৌধুরী আর আতিয়া চৌধুরী দ্রুত হাতে খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে পড়েছেন। শ্রেয়া চৌধুরীও ওনাদের কাজে টুকটাক সাহায্য করছেন। আমার মেয়েটার হঠাৎ করে কি যে হলো, আজ সকাল থেকে কেমন ঘর কোনো হয়ে গেছে। সারাদিন একটা বারের জন্য ঘর থেকে বের হয়নি। ও মেহুমা, একটু কষ্ট করে তিধুকে ডেকে এনে দিবি গো। আয়েশা চৌধুরীর কথায় মেহেরিমা মুস্কি হেসে বলে, এইভাবে বলছেন কেন মেজমা? আমি এক্ষুনি যাচ্ছি। মেহেরিমা ত্রিধাকে ডাকতে চলে যায়। হঠাৎ দপদপ শব্দ কর্ণগোচর হতেই সবাই সিঁড়ির দিকে তাকায়। অলিভিয়া আর অ্যামেলিয়া দোতলা থেকে নামছে। 2 বোনের পরনে ছোট্ট একটা টপস, যেটা উচ্চতায় হাঁটুর অনেকটা উপরে। ফর্সা কাঁধ, পা সবটাই উন্মুক্ত। আরিফ চৌধুরী, আজাদ চৌধুরী দ্রুত নিজেদের চোখ নামিয়ে নেন। হৃদিতের দৃষ্টি নিচের ফোনে স্থির। অলিভিয়া, অ্যামেলিয়া এসে কোনো অনুমতি ছাড়াই হৃদিতের দুপাশের চেয়ারে দুজন বসে পড়ে। হৃদিত ফোন থেকে দৃষ্টি সরিয়ে আয়রা চৌধুরীর দিকে দৃষ্টিপাত করে। বিদায় হচ্ছেন কবে? হৃদিতের এহনো কথায় উপস্থিত সবার চক্ষু ছানা বড়া হয়ে যায়। গোল গোল চোখ করে অবিশ্বাস্য চোখে হৃদিতের দিকে তাকিয়ে থাকে। আয়রা চৌধুরী মলিন হাসেন। মাত্রই গতকাল আসলাম বাবা,
একেবারে অনেক দিনের জন্য এসেছি, পুরো শীত কাটিয়ে তারপর যাব। বহু বছর গ্রামের শীতের পরিবেশ উপভোগ করা হয়নি। হৃদিতের ঠোঁটে তার ছেলের হাসি। শীত কাটাতে এসেছেন, খুব ভালো। আমি ভেবেছিলাম বোধহয় আগের বারের মতো ভাই বউকে নিজের সঙ্গী বানিয়ে ভাইয়ের মাথা চিবোতে এসেছেন। শেষ কথাটা শ্রেয়া চৌধুরীর দিকে তাকিয়ে বলে। শ্রেয়া চৌধুরী দৃষ্টি নামিয়ে নেন, কিছুক্ষণ থেমে আবারও বলে, তবুও একটা ওয়ার্নিং দিয়ে রাখি, আমার বউ কিন্তু সুবিধার না, সাবধানে থাকবেন। নিজের সব সঙ্গীদেরও সাবধানে রাখবেন। মেহরিমা আপনাদের মতো মানুষকে ঘৃণা করে। হৃদিত, গর্জে ওঠেন আরিফ চৌধুরী। নিজের একমাত্র আদরের বোনকে অপমান করেছে কিনা, উপস্থিত ছোট বড় সবার সামনে এমন কঠিন অপমানে ফুফিয়ে ওঠেন আয়রা চৌধুরী। আয়রা চৌধুরীর হাজবেন্ড আব্রাহাম তালুকদার অগ্নিদৃষ্টিতে তাকিয়ে থাকেন হৃদিতের দিকে। হৃদিত সেদিকে পাত্তাই দিল না, ভাবটা এমন যে কিছুই হয়নি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। আর এই যে তোরা দুজন, একটা কথা কান খুলে শুনে রাখ। নেক্সট টাইম যদি আমার আশেপাশেও তোদের দুজনকে দেখেছি, তাহলে পা দুটো কেটে হাতে ধরিয়ে দেব। মাইন্ড ইট। হৃদিতের কণ্ঠে কিছু একটা ছিল। অলিভিয়া অ্যামেলিয়া ভয়ে জড়সড় হয়ে তড়িৎ গতিতে হ্যাঁসূচক মাথা নাড়ায়। হৃদিত দোতলার উদ্দেশ্যে পা বাড়ায়। নিজেকে তুমি কি মনে করো? আরিফ চৌধুরী উচ্চস্বরে বলে ওঠেন। হৃদিতের চরণ যুগল থেমে যায়, পেছনে ঘুরে তাকায়। প্যান্টের পকেটে দুহাত গুজে আয়েশি ভঙ্গিতে দেওয়ালে হেলান দিয়ে সিঁড়িতে দাঁড়ায়। আপাতত নিজেকে কিছু মনে করছি না। তোমার ব্যবহার দিনকে দিন পশুর মতো হয়ে যাচ্ছে। আপনারই তো রক্ত বইছে আমার শরীরে। হৃদিতের খাপছাড়া জবাবে আরিফ চৌধুরীর রাগ টিরটির করে বেড়ে যায়। উনি আবারও গর্জে ওঠেন। আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও তুমি। তোমাকে এমন শিক্ষা দিয়ে বড় করিনি আমি। এ কেমন ব্যবহার তোমার? আমাদের সাথে যেটা করো সেটা মেনে নিয়েছি, কিন্তু তোমার একমাত্র ফুপি মনির সাথে কিভাবে এই জঘন্য ব্যবহার করো? আপনার মতোই হয়েছি আমি। আর আপনার চোখের সামনে কে থাকতে চায়? আমার পেছনে পড়ে আপনি নিজেই এখানে এসেছেন। ভুলে কেন যাচ্ছেন যে যেমন ব্যবহারের যোগ্য তার সাথে তো আমি তেমন ব্যবহারই করব। সব সময়ের ন্যায় গম্ভীর কণ্ঠস্বর হৃদিতের। ছেলের একরকমিতে আরিফ চৌধুরী রীতিমতো রাগে কাঁপছেন। আজাদ চৌধুরী এগিয়ে আসেন। ভাইজান, শান্ত হন। শ্রেয়া চৌধুরী এগিয়ে এসে এক গ্লাস পানি দেন। রাগান্বিত আরিফ চৌধুরীর সাথে কথা বলার মতো সাহস ওনার নেই। আরিফ চৌধুরী এক ঢোকেই সবটা শেষ করেন। আপনাদের নাটক শেষ? আমি কি যেতে পারি? ছোট মা, আমার আর মেহরিমার খাবার রুমে পাঠিয়ে দেবেন। আমার কথা শেষ হয়নি এখনো। বিদিত কপালে গুটি কয়েক ভাঁজ ফেলে তাকিয়ে থাকে। আরিফ চৌধুরী বলেন, তোমার লজ্জা করে না? ওই বাড়ির মেয়েকে তুমি কিভাবে বিয়ে করলে? তুমি তো সবটা জানতে হৃদিত। কেন এই ধ্বংসের খেলায় নামলে? আমাকে আর কত শাস্তি দেবে? শেষের দিকে ওনার কণ্ঠে অসত্য ফুটে ওঠে। যেভাবে আপনার ভাই বিয়ে করেছিল সেভাবেই করেছি। আপনাদের ভুলের শাস্তি আমি কেন পেতে যাব? ভালোবাসি আমি মেহরিমাকে। আর আপনার শাস্তি, সেটা স্বয়ং আল্লাহ তাআলা ছাড়া কেউ দিতে পারবে না। অতীত পুনরাবৃত্তি করতে চাইছো? মেহরিমার গায়ে একটা আঁচড় দেওয়ার আগে তাকে আমার মুখোমুখি হতে হবে। সবাইকে নিজের আর নিজের ভাইয়ের মতো কেন ভাবেন বলুন তো? সবাই কি আপনার মতো বিশ্বাসঘাতক কাপুরুষ নাকি? এক দফায় দমে যান আরিফ চৌধুরী। সব রাগ এবার গিয়ে পড়ে শ্রেয়া চৌধুরীর উপরে। শ্রেয়া চৌধুরীর দিকে অগ্নিদৃষ্টিতে কয়েক সেকেন্ড তাকিয়ে থেকে বাড়ির বাইরে চলে যান। শ্রেয়া চৌধুরী শব্দ করে কেঁদে ওঠেন। বাড়ির সকালে হতভম্ব হয়ে গেছে। কি থেকে কি হয়ে গেল কেউই বুঝতে পারছে না। হৃদির দীর্ঘশ্বাস ফেলে পেছনে ঘুরতে মেহরিমার ভেজে চক্ষু যুগল, রক্তিম মুখমণ্ডল চক্ষুগোচর হয়। আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে মেহরিমা ওখান থেকে এক দৌড়ে ছাদে চলে যায়। এতক্ষণ ধরে কথোপকথনের সবটাই শুনেছে অবনিশেখ। মেহরিমা তখন ত্রিধাকে ডেকে নিয়ে আসার সময় প্রতিমধ্যে অবনিশেখ কল দেন। মেহরিমা রিসিভ করে কথা বলতে শুরু করে। হঠাৎ আরিফ চৌধুরীর চিৎকার শুনে ওরা দুজন দ্রুত পায়ে দোতলার সিঁড়ির নিকট এসে দাঁড়ায়। তাড়াহুড়োতে কলটা কাটতেই ভুলে যায়। অবনিশেখের অধরে বাঁকা হাসি ধীর কণ্ঠ আওড়ায়। সময় সবকিছু দ্বিগুণ রূপে ফিরিয়ে দেয়। প্রকৃতি বিচার বড়ই কঠিন। মেহরিমার পেছন পেছন দিদিত দৌড়ে ছাদে আসে। চৌধুরী বাড়ির ছাদটা অপরূপ সৌন্দর্যে মোড়ানো। ছাদের অর্ধেক জায়গা জুড়ে ছাদ বাগান করা, যেখানে আছে নামনা জানা শত শত দেশি বিদেশি ফুলের জাত। চাঁদের আলোয় চারিপাশ ঝলমাল করছে। ছাদে পা রাখতে একটা ঠান্ডা দমকা হাওয়া বয়ে যায়। মেহরিমার ক্ষীণ তনুমন শিরশির করে ওঠে। নাসারণ্ডে ভেসে আসে শিউলি বেলি ফুলের সুবাস। মেহরিমা বড় একটা শ্বাস নিয়ে স্লথ পায়ে সামনে এগিয়ে যায়। একদম ছাদের রেলিং ঘেঁষে দাঁড়ায়। চোখ চলে দূরে, বহু দূরে গ্রামের ছোট ছোট ঘর বাড়ি, গাছপালা সব মিলিয়ে দেখতে বেশ ভালো লাগছে মেহরিমার। চাঁদের আলোয় সবকিছু বড়ই মনোরম লাগছে।
কিছুক্ষণ আগের মনের ব্যথাটা কিছুটা কমে আসে। প্রকৃতি প্রেমীদের কাছে প্রকৃতিই যেন শান্তির নীড়। তাই তো কয়েক মিনিটের ব্যবধানে মেহেরিমার অসহনীয় বুক ব্যথাটা গিলে নিল প্রকৃতি। রিদিত এগিয়ে এসে পেছন থেকে জড়িয়ে ধরে মেহেরিমাকে, উন্মুক্ত সন্দেহে থুতনি রাখে। কিছুক্ষণ নীরবতা চলে দুজনের মাঝে, একে অপরের শ্বাস প্রশ্বাসের শব্দ শুনতে ব্যস্ত। হঠাৎ মেহেরিমার চোখে জ্বলে ওঠে অগ্নিশিখা। নীরবতা ভেঙে তীক্ষ্ণ কণ্ঠস্বরে বলে, অতীতে চৌধুরী পরিবারের সাথে শেখ পরিবারের কি ঘটেছিল? একে অপরের প্রতি এত ভয়, সংকোচ, ঘৃণা কেন? কিসের ধ্বংস খেলায় নেমেছেন সবাই? আপনাদের খেলায় আমাকে কেন দাবার গুটি বানালেন? অম্বরে কালো মেঘের ভেলা ছুটে চলেছে এদিকে ওদিকে। মেঘের আড়ালে নিজের সুন্দর মুখখানা লুকিয়েছে শশী। বইছে বৈরী পবন। সুবিশাল অম্বরে নিজের উপস্থিতি জানান দিতে ক্ষণে ক্ষণে ডেকে চলেছে কাদম্বিনীর দল। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, থেকে থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। শীতের কুয়াশা মাখা রাত, আশেপাশে সবটা কুয়াশায় আচ্ছন্ন। ছাদে দোলনায় বসে আছে মেহেরিমা। ধ্যান জ্ঞান কোথায় পড়ে আছে বোঝা মুশকিল। মেহেরিমার দৃষ্টি যে থেমেছে চৌধুরী বাড়ির ডান পাশের জঙ্গলে, যেথায় মনের আনন্দে ছুটে চলেছে এক ঝাঁক জোনাকি। ওর কোলে মাথা রেখে শুয়ে আছে রিদিত, দৃষ্টি অ্যানাবেলার মুখমণ্ডলে। তখন মেহেরিমার প্রশ্নের কোনো জবাব দেয়নি রিদিত। মেহেরিমার হাত ধরে নিয়ে এসে দোলনায় বসিয়ে কোলে মাথা রেখে শুয়ে পড়েছে। আর কোনো টুশব্দ করেনি। মেহেরিমাও আগ বাড়িয়ে কথা বলেনি। এভাবে নীরবতায় কেটেছে বেশ কিছুক্ষণ। আমায় বিশ্বাস করিস? মেহেরিমার ধ্যান ভাঙে। রিদিতের মুখের দিকে দৃষ্টিপাত করে সময় নিয়ে জবাব দেয়, নিজের থেকেও বেশি। তাহলে আমার উপর ভরসা রাখ, খুব শীঘ্রই সবটা ঠিক হয়ে যাবে। আমাদেরও সুন্দর একটা সংসার হবে। আচ্ছা, রাখলাম ভরসা। তুই সবচেয়ে বেশি কাদের ঘৃণা করিস? বিশ্বাসঘাতক পাপীদের। যদি আমিও তাদের মধ্যে একজন হয়ে থাকি? মেহেরিমা চুপ হয়ে যায়। আবারও নিস্তব্ধতায় ছেয়ে যায় চারিপাশ। আকাশ চিরে আলোর ঝলকানি রেখা ফুটে ওঠে। মেহেরিমা আঁখি যুগল বন্ধ করে নেয়, সেভাবে মৃদু কণ্ঠে উত্তর দেয়, আমার কাছে সব পাপীরা সমান। যদি কখনো আমাকে তোর পাপী মনে হয়, ডিরেক্ট বুকে ছুরি চালিয়ে দিবি। কখনো বিচ্ছেদ চাইবি না। বিচ্ছেদের যন্ত্রণা আমি সইতে পারবো না। তোর হাতে মরতে সদা প্রস্তুত আমি, তবুও একান্ত তোর হয়েই মরতে চাই। পাপীকে একবারই মেরে ফেলাতে কোনো শান্তি নেই। প্রতি সেকেন্ডে, প্রতি মিনিট, রোজ নিয়ম করে মারাতে আলাদা প্রশান্তি আছে। হৃদিতের হৃদয় কিছু সময়ের জন্য থমকায়। অবিশ্বাস্য চাহনি দিয়ে মেহেরিমার দিকে তাকিয়ে থাকে। এই মেহেরিমা তো হৃদিতের মেহেরিমা না, সম্পূর্ণ নতুন ভিন্ন এক মেহেরিমা। মেহেরিমা মুস্কি হাসে। আপনি তো আর বিশ্বাসঘাতক পাপী নন। আপনি আমার ভালোবাসার পবিত্র একজন মানুষ। আপনার ভালোবাসায় আমি মুগ্ধ হই প্রতিক্ষণ। আপনার ভালোবাসা আমার হৃদয়ে ছড়ায় ফুলের সুবাস। আল্লাহর দেয়া সেরা উপহার আপনি। আমার দ্বারা কখনো কোনো ভুল হলে একবার সুযোগ দিস, যেভাবেই হোক নিজের করে রেখে দিস। জীবন তো একটাই, পুনর্জন্ম তো আর হবে না তোকে আবার নিজের করে পাওয়ার জন্য, তোকে দু চোখ ভরে দেখার জন্য। মেহেরিমা স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। হৃদিত নিজেকে সামলায়। মেহেরিমার ডান হাত দু হাতের মুঠোয় নিয়ে টপাটপ চুমু বসিয়ে দেয়। মেহেরিমাকে হারানোর ভয়ে চারিদিক থেকে জেকে ধরে। ভেতরে ভেতরে দিশেহারা হয়ে পড়ে। আপনার সেজ বাবা আয়মান চৌধুরী কিভাবে মারা গেছিল? খুন করা হয়েছে ওনাকে। হৃদিতের কথায় মেহেরিমার ঠোঁট দুটো নিজে থেকেই দুদিকে সরে যায়। নিজের হতভম্ব ভাব কাটাতে কয়েক মিনিট সময় লাগে মেহেরিমার। কে করেছে খুন? আপনাদের মতো শক্তিশালী মানুষেরা তাকে শাস্তি না দিয়ে যুগ যুগ ধরে ঘটনা লুকিয়ে রেখেছেন কেন? সময় হলে জানতে পারবি। তাড়াহুড়ো করে জানাতে স্বস্তি পাবি না। সময় নিয়ে সবটা জানলে তবেই স্বস্তি পাবি, মনের আগুন নিভাতে পারবি। তুই যেটা জানতে চাচ্ছিস সেটা তো ঘটনার মধ্যস্থান, আর খুন সেটা তোর খুব কাছের একজন করেছে। আয়মান চৌধুরী ওনার প্রাপ্য শাস্তি পেয়েছেন। মেহেরিমা চোখ দুটো অক্ষিকোট থেকে বেরিয়ে আসার উপক্রম। ওদের কথার মাঝে অম্বচিরের ধরনের বুকে ঝমঝমিয়ে বৃষ্টি নামে। ততক্ষণে দুজনে উঠে দাঁড়িয়েছে। সেকেন্ডের ব্যবধানে দুজনে কাক ভেজা হয়ে যায়। গায়ে থাকা শুভ্র রঙা কামেজ বাঁকানো তনুর সাথে লেপটে গেছে। মুখে বৃষ্টির ক্ষুদ্র ক্ষুদ্র কণা লেগে আছে। বিদ্যুতের ঝলকানির আলোয় চারিপাশ আলোকিত হয়ে ওঠে। সেই আলোয় মেহেরিমাকে দেখতে বড্ড আবেদনময়ী লাগে। মুখে লেগে থাকা বৃষ্টির বিন্দু বিন্দু কণাগুলো ঝলমাল করছে। মায়ের দেওয়া ছোট্ট নাকফুলটা মুক্তোর দানার মতো চকচক করে উঠছে। সৌন্দর্য আরো কয়েক গুণ বেড়ে গেছে। বৃষ্টির কণাগুলোর উপর হৃদিতের খুব হিংসা হয়। কেমন নির্লজ্জের মতো অ্যানাবেলাকে ছুঁয়ে দিচ্ছে প্রতিক্ষণ। ক্ষমতা থাকলে এখন এই বৃষ্টির কণাগুলোকে কেটে কুচি কুচি করত। হৃদিত কয়েক কদম এগিয়ে এসে মেহেরিমার গা ঘেঁষে সামনাসামনি দাঁড়ায়।
মেহেরিমা কিছু বলতে নিলেই ওর কামিজ গলিয়ে আলতো হাতে নরম কোমর খামচে ধরে নিজের সাথে মিশিয়ে নেয় হৃদিত। মেহেরিমা চোখ জোড়া বন্ধ করে ফেলে, নিজের ভার ছেড়ে দেয় হৃদিতের উপর। হৃদিত মেহেরিমার ঠোঁট থাম্বেল দিয়ে আলতো করে স্লাইড করতে করতে কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, আমার স্নিগ্ধ পবিত্র কাঠগোলাপ, মায়াবতী শুভ্র রঙা বেলি ফুলের মায়া ছেড়েছি সেদিন, স্নিগ্ধ পবিত্র কাঠগোলাপের আসক্তি আমায় নিঃস্ব করেছে যেদিন। মেহেরিমাকে কিছু বলার সুযোগ না দিয়েই কোলে তুলে নেয়। মেহেরিমা লজ্জায় হৃদিতের সুদূর বক্ষস্থলে মুখ লোকায়। সিঁড়ির দরজার নিকট থেকে একটা মানব ছায়া দ্রুত কদমে সরে যায়। মুখে তার কুৎসিত হাসি, খেলার ছক উল্টিয়ে দেওয়ার হাতিয়ার পেয়ে গেছে কিনা। এবার জয় তার হবেই। সকাল সকাল চৌধুরী বাড়িতে উপস্থিত হয়েছে আয়াস। মূলত আয়রা চৌধুরীদের সাথে দেখা করতে এসেছে। থাকবে দিন 2 মতো। বাড়ির সামনে পুকুর পাড়ে বানানো বেঞ্চগুলোতে বসে ছোটরা আড্ডা দিচ্ছে। হাসি ঠাট্টায় মেতে উঠেছে আড্ডায় আসার। হঠাৎ সেখানে আরিফ চৌধুরী উপস্থিত হন। আয়াস শহরে হসপিটালে যেতে হবে। আমার বেস্ট ফ্রেন্ড লিয়াকত হাওলাদারের একমাত্র মেয়ের উপর অ্যাসিড অ্যাটাক হয়েছিল, জানো তো তুমি? ঐশী মায়ের অবস্থা শোচনীয়। আজ দুপুর 2টায় ওদের ফ্লাইট, লন্ডনে নিয়ে যাবে ট্রিটমেন্টের জন্য। এখনই যাবে তুমি? হ্যাঁ। আচ্ছা বসো, আমি রেডি হয়ে আসছি। থানায় যেতে হবে একটু। শপিং কমপ্লেক্সের অ্যাসিড অ্যাটাকটা নিয়ে এসআই এর সাথে কিছু আলোচনা করতে হবে। এত বড় একটা ক্রাইমের কোনো ক্লু পাওয়া যাবে না, এটা কোনো কথা হলো? আয়াস বাড়ির ভেতরে চলে যায়। আরিফ চৌধুরীর দৃষ্টি চেয়ে পড়ে মেহরিমার উপর। কোন এক অদৃশ্য বেদনায় বুকটা চিনচিন করে ওঠে। মেহরিমা সবটা নীরব হয়ে শোনে। আয়াস আরিফ চৌধুরীর কথোপকথন শুনে সেদিন শপিং কমপ্লেক্সে দেখা হওয়া মেয়েটার কথা মনে পড়ে যায়। ওই মেয়েটাও তো বলেছিল উনি বাবার বেস্ট ফ্রেন্ডের মেয়ে। তবে কি ওই মেয়েটাই ঐশী? মেহরিমা 2 দিন আগে হৃদিতে থেকে জেনেছে ওই শপিং কমপ্লেক্সটা হৃদিতের। মেহুমা, সেদিন শপিং কমপ্লেক্সে তোমার সাথে কারোর কোনো ঝামেলা হয়েছিল কি? মেহরিমা সময় নিয়ে আস্তে ধীরে সেদিন ওদের সাথে ঘটে যাওয়া সবটা খুলে বলে। মূলত যতটুকু জানে ততটুকুই বলে। সন্দেহের মতো কেউ কিছু খুঁজে পায়নি। সবটা শুনতে আরিফ চৌধুরীর মুখটা ফ্যাকাশে হয়ে যায়, যেটা মেহরিমা চোখ এড়ায় না। আয়েশা ততক্ষণে হাজির হয়েছে। অতঃপর বাবা ছেলে মিলে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ওদের সামনে পেছনে গার্ড সহ পুলিশের আরো 2টো গাড়ি বের হয় চৌধুরী বাড়ি থেকে। আড্ডাটাও ভেঙে যায়। যে যার মতো নিজেদের ঘরের দিকে হাঁটা ধরে। নিজের রুমের জানালার পাশে দাঁড়িয়ে সবটা লক্ষ্য করে হৃদিত। ঠোঁটে বাঁকা হাসি। পকেট থেকে ফোন বের করে কল লাগায় আনসেভ এক নাম্বারে। অ্যানাবেলা চোখে ভালো হওয়ার জন্য, অ্যানাবেলাকে সারা জীবন নিজের করে রাখার জন্য সব করতে প্রস্তুত হৃদিত। কিন্তু আমরা চাইলেই কি আর সব হয়? কে জানে হৃদিতের পরিকল্পনা কতটুকু সফল হবে। মেহরিমা সদর দরজায় পা রাখতে ওর পিঠে কিছু একটা এসে পড়ে। ও পিছু ফিরে যায়। নিচে তাকাতে একটা কাগজের খণ্ডাংশ দেখতে পায়। কাগজটা উঠিয়ে নেয় মেহরিমা। আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। ওটা খুলতেই চক্ষুগোচর হয় ছোট ছোট অক্ষরে লেখা ক্ষুদ্র বার্তা। ভালোবেসে বিশ্বাস করা ভালো, তবে অন্ধবিশ্বাস না। দেখো শেষ পর্যন্ত যেন তোমাকে ঠকে যেতে না হয়। মানুষ বাইরে যেমন দেখায় আসলে কিন্তু তেমন না। লেখাটুকু পড়ে মেহরিমা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। কথাগুলোর মর্মার্থ বুঝতে মস্তিষ্ক কিলবিল করে ওঠে। মেহরিমা উদাসীন হয়ে ব্যালকনির দোলনায় বসে আছে। নিজের জীবনের হিসাব মেলাতে বড়ই ব্যস্ত হয়ে পড়েছে। কয়েকদিনের ব্যবধানে জীবনটা এত জটিল হয়ে পড়বে, মেহরিমা কি তা কোশমিন কালেও ভেবেছিল? মেহরিমার আকাশ কুসুম ভাবনার মাঝে ওখানে হৃদিত উপস্থিত হয়। একা এখানে বসে কি করছিস? মেহরিমা ধ্যানচ্যুত হয়, রয়ে শোয়ে জবাব দেয়, কিছু না। মন খারাপ? তাহলে আপনি কখনো আমার বিশ্বাস ভেঙে দেবেন না তো? এমনটা মনে হওয়ার কারণ? আপনি না, তবে অজানা এক ভয় আমাকে চারিদিক থেকে ঝেঁকে ধরেছে। একটা সম্পর্কে রাগ, অভিমান, জেদ, ভালোবাসা, কষ্ট সবটা থাকে লিটল কিটি। যেই সম্পর্কে এইসব কোনো কিছু নেই, শুধু ভালোবাসা আছে, ওগুলো লোক দেখানো সম্পর্ক। আর একটা সম্পর্কের ভিত্তি হচ্ছে একে অপরের প্রতি বিশ্বাস। যখনই কোনো তৃতীয় পক্ষ প্রবেশ করবে একটা সম্পর্কে, তখনই সম্পর্ক ভাঙতে শুরু করবে। অ্যাকচুয়ালি আমি বোঝাতে চাচ্ছি, তুই কোনো তৃতীয় পক্ষের কথায় নাচিস না। আমাকে নিয়ে যত অভিযোগ সেটা আমার কাছেই করবি। এই দেয়ালের বাইরে যেন না যায় সেই অভিযোগ। তোকে ভালো রাখার দায়িত্ব আমি নিয়েছি, কোনো তৃতীয় পক্ষ না। মেহরিমা নির্বিকার চাহনি দিয়ে তাকিয়ে থাকে। কথাগুলো খুব করে মস্তিষ্কে গেঁথে নেয়। হৃদিত কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলে সামনে এগিয়ে আসে। মেহরিমার মুখোমুখি হয়ে ফোলেরে হাঁটু মুড়ে বসে। মেহরিমার ঠান্ডা কনকনে হাত দুটো নিজের উষ্ণ হাতের মুঠোয় পুরে নেয়। ঠিক মতো নিজের যত্ন নিচ্ছিস না কেন? তার জন্য আপনি আছেন তো। ঠান্ডায় কোনো গরম কাপড় পরিস নিজে? ঠান্ডা লাগছে না তো। আমার তো লাগছে।
ঘরে যে গরম কাপড় পরে আসুন। ওই কাপড়ে হবে না, তোকে লাগবে। তুই না হট, মাত্রই তো বললি। মেহেরিমা ভেবাচেকা খেয়ে যায়। এটা আবার কখন বলল? হৃদিতের কথার উদ্দেশ্য বুঝতেই মুহূর্তেই মেহেরিমা লজ্জা পেয়ে যায়। এই মানুষটা আজকাল একটু বেশি লজ্জা দেয় যেন। কোনো কথা কোথায় নিয়ে গেছে ভাবা যায়। মেহেরিমার মুখের দিকে তাকিয়ে সূক্ষ্ম হাসে হৃদিত। মেহেরিমার হাতে অধর ছুঁয়ে দিয়ে নরম কণ্ঠে বলে, আমাকে কখনো ছেড়ে যাবি না তো? কাউকে ভালোবাসলে ছেড়ে যাওয়া যায় নাকি? ভালোবাসিস আমায়? মন তো বলে বাসে। কতটুকু? জানি না, তবে যতটুকু ভালোবাসলে আপনাকে জান্নাতেও পাবো ঠিক ততটুকুই ভালোবাসতে চাই। ইহ জীবনেই আমার সাথে নিজের সব শখ আহ্লাদ মিটিয়ে নে। ওই জীবনে আমাকে নিজের সঙ্গী হিসেবে পাবি না। তুই পবিত্র স্নিগ্ধ, অথচ আমি হৃদিতের অধর জোড়া আঙ্গুল দিয়ে চেপে ধরে মেহেরিমা। হৃদিতকে নিজের কথা শেষ করতে না দিয়েই বলে, আপনি ভালো খারাপ যেমনই হন না কেন, ইহকাল পরকালে সবকালে আপনাকেই লাগবে আমার। আর এমন কথা কখনো বলবেন না। হৃদিত মেহেরিমাকে নিয়ে উঠে দাঁড়ায়। মেহেরিমার বোকামিতে সরলতায় মুচকি হেসে ওকে বুকে জড়িয়ে নেয়। আচ্ছা বলবো না। মধুচন্দ্রিমা কোথায় করতে চাস? বাংলাদেশ নাকি অ্যাব্রোড? তোর যেখানে ইচ্ছা। মধুচন্দ্রিমার শব্দটা কর্ণগোচর হতে মেহেরিমার মনে বসন্তের দোলা দিয়ে ওঠে। ছড়িয়ে পড়ে ফুলের সুবাস। কেমন অদ্ভুত অনুভূতি হয়। লজ্জায় হৃদিতের শক্তপোক্ত বুকে মুখ লুকায়। লজ্জা পেলে ছোট্ট মেহেরিমা আসবে কিভাবে? আমি অ্যাট ফার্স্ট বাবা হতে চাই। মেহেরিমা এবার লজ্জায় মিয়ে যায়। হৃদিত হাতের বাঁধন আরো দৃঢ় করে। সমুদ্র পছন্দ নাকি পাহাড়? বোধ এমন জায়গায় যেতে চাই যেখানে পাহাড় সমুদ্র একে অপরের সাথে মিলেমিশে একাকার। নিজেদের সুখ দুঃখের কথা অনায়াসে বলতে পারে একে অপরকে। সাথে জঙ্গল হলে মন্দ হয় না। মিনমিনে কণ্ঠস্বর মেহেরিমার। হৃদিত হেসে ওঠে। যথাজ্ঞা মহারানী, আপনি যা বলবেন 1 উইক টাইম লাগবে সব অ্যারেঞ্জ করতে। কোথায় যাব আমরা? ইটস সারপ্রাইজ। মেহেরিমার মনটা হঠাৎই খুশিতে ভরে ওঠে। হয়তোবা খুব কাছ থেকে প্রকৃতিকে ছুঁয়ে দিতে পারবে বলে এই খুশি। নিজের বুকের মাঝে থাকা লিটল কিটির খুশি অনুভব করতে পেরেই হৃদিতের মুখের হাসি প্রসারিত হয়। এই ছোট্ট অ্যানাবেলা অল্পতেই কত খুশি হয়ে যায়। হৃদিত মুখটা নামিয়ে কানের কাছে নিয়ে ফিসফিস করে বলে, ওখানে শুধু তুই আর আমি থাকবো। আমাদের ডিস্টার্ব করার মতো কেউ থাকবে না। আমাকে একদম নিজের করে পাবি। এই জন্যই কি তোর এত খুশি? হৃদিতের কথায় মেহেরিমা লজ্জা পেয়ে হৃদিতকে এক ধাক্কা দিয়ে নিজের থেকে সরিয়ে ওখান থেকে দৌড়ে রুমে চলে আসে। মুহূর্তেই হৃদিতের মুখমণ্ডল পরিবর্তন হয়ে যায়। মুখটা হিংস্র হয়ে ওঠে। উত্তর না দিয়ে ধাক্কা দেওয়াটা নিজের ইগোতে লাগে। তবে কি মেহেরিমার আর হৃদিতের ভালোবাসা ভালো লাগে না? হৃদিত এই কয়দিনেই পুরনো হয়ে গেল। বড় বড় পা ফেলে রুমে উপস্থিত হয় হৃদিত। মেহেরিমা ততক্ষণে ওয়াশরুমে ঢুকে পড়েছে। মেহেরিমাকে আঘাত করার মতো বোকামি হৃদিত কখনোই করবে না। অত্যাধিক ভালোবাসে কি না। রাগগুলো চেয়ে পড়ে ঘরের নিরাপরাধ জিনিসগুলোর উপর। একে একে সব ভাঙতে শুরু করে। হঠাৎ জিনিসপত্র ভাঙচুরের শব্দ কানে আসতেই মেহেরিমা দ্রুত ওয়াশরুম থেকে বের হয়। কয়েক মিনিটের ব্যবধানে ঘরের লন্ডভন্ড অবস্থা দেখতে মেহেরিমা হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকে। তার থেকে বেশি ভয় পায় হৃদিতের আচরণ, রাগকে। সব তো ঠিকই ছিল, হঠাৎ কি এমন হয়ে গেল? এত রেগেই বা গেল কেন? মেহেরিমার মাথায় কিছুই ঢোকে না। ততক্ষণে শব্দ শুনে নিচে থেকে সবাই দৌড়ে উপরে উপস্থিত হয়েছেন। তাবান তায়েব দ্রুত হাতে দরজা ধাক্কাতে থাকে। ভাবি, ভাবি আপনি ঠিক আছেন? দরজা খুলুন তাড়াতাড়ি। তাবানের কণ্ঠস্বর শুনতে মেহেরিমা কাপা কাপা পায়ে দরজার নিকট এগিয়ে যায়। দরজাটা হালকা খুলতেই তাবান দ্রুত এক গ্লাস পানি এগিয়ে দেয় মেহেরিমার দিকে। ভাবি, ভাইয়াকে পানিটা খাওয়ান, শান্ত করুন। মেহেরিমা ভয়ে ভয়ে হৃদিতের দিকে তাকায়। দিন দুনিয়া ভুলে ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে ব্যস্ত। মুখ দিয়ে একাধারে কিছু বলেই চলেছে। হৃদিতের হিংস্রতা দেখে মেহেরিমা শুকনো ঢোক গেলে। উনি রেগে আছেন, আমি পারবো না। ভয় পাবেন না, আপনাকে কিছুই করবে না। তাড়াতাড়ি যান, পানিটা দেন ভাইয়াকে। মেহেরিমা কিছুক্ষণ থমকে দাঁড়িয়ে থেকে বুকে সাহস জমিয়ে ধীর পায়ে হৃদিতের দিকে এগিয়ে যায়। তাবান দরজা বন্ধ করে পিছনে ঘুরতেই বাড়ির সকলের প্রশ্নাত্মক দৃষ্টির সম্মুখীন হয়। মুখে জোরপূর্বক হাসি টেনে বলে, ভাই একটু রেগে আছেন, তাই হয়তো কিছু ভাঙচুর করছে। ভাবি কল দিয়ে পানি চাইলো, সেটা দিতেই এসেছিলাম। টেনশন করবো না তোমরা, তেমন বড় কোনো ঝামেলা না। হৃদিতের রাগ সম্পর্কে কম বেশি সবাই জানে, তাই সবাই খুব সহজেই সবটা বিশ্বাস করে নেয়। সহসাই প্রস্থান করে। থেকে যায় শুধু আয়াস আর আরিফ চৌধুরী। দুজনে কিছুক্ষণ বন্ধ দরজার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে প্রস্থান করে। তাবান তাই ভাব ছেড়ে বাঁচে, দৌড়ে নিজেদের ঘরে চলে যায়। মেহেরিমা এগিয়ে যেয়ে ধীর কণ্ঠে ডেকে ওঠে, শুনছেন? একটু শান্ত হন। হৃদিত পিছনে ফিরে তাকায়। মেহেরিমা কাপা কাপা হাতে পানিটা এগিয়ে দেয়।
মেহেরিমা কিছু বলার আগে হৃদিত গ্লাস উঠিয়ে এক ঢোকে সবটা শেষ করে। বড্ড পানির পিপাসা পেয়েছিল কিনা। মেহেরিমাকে আশ্চর্য করে দিয়ে 10 মিনিটের ব্যবধানে হৃদিত একদম শান্ত হয়ে যায়। মেহেরিমাকে 1000 বার সরি বলে ফেলেছে ইতিমধ্যে। আধা ঘন্টার মধ্যে নিজেই রুম পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলে। মেহেরিমা কেবল অবাক চোখে সবটা দেখেই চলেছে। মনের মাঝে হাজারো প্রশ্ন খচখচ করতে থাকে। মস্তিষ্কে আসন্ন কথাটা উপলব্ধি করতে পেরে বুকটা কেঁপে ওঠে। আরিফ চৌধুরী আয়াস বাড়ির সামনে মেন গেট বরাবর রাস্তায় দাঁড়িয়ে আছে। শীতের রাতের ঠান্ডা বাতাসে ক্ষণে ক্ষণে কেঁপে উঠেছে দুটো পুরুষালীর শরীর। দুজনেই নিশ্চুপ। আয়াস নিস্তব্ধতা ভেঙে বলে, মানুষ এক ভুল কতবার করে বাবা? নিজের ছেলের কথায় ছেলের দিকে দৃষ্টিপাত করে আরিফ চৌধুরী। মুখে হাসে। কথাটা কোনো দিক মেন করে বলেছে খুব করেই বোঝেন উনি। এমপি তার মুখ দেখে হননি। যতদিন না তার শক্তপোক্ত একটা শিক্ষা হয় ততদিন। তবে কি মায়ের এখনো শিক্ষা হয়নি বাবা? অন্যকে নিচে নামানোর প্রতিযোগিতায় নামলে মানুষ নিজের বিবেক জ্ঞান সব হারিয়ে ফেলে। বড় কোনো সমস্যা বাঁধার আগে মাকে নিয়ে ঢাকায় ফিরে চলো। হৃদিতকে একটা সুন্দর সুস্থ জীবন কাটাতে দাও। এবার যে পাপীকে তার শাস্তি পেতেই হবে। মিহুকে তোমরা যেমন ভাবছো ও কিন্তু তেমন না। অবনী আন্টির সেকেন্ড ভার্সন মিহু। ও সব সত্যি জানলে না আমরা রক্ষা পাবো আর না হৃদিত। মেহুমা হৃদিতকে ভালোবাসে, কখনো বিচ্ছেদ চাইবে না, এটা শিওর থাকো। আর আমার পাপের বোঝা বয়ে বেড়ানোর চেয়ে শাস্তি পাওয়াই শ্রেয়। একটা মেয়ের জীবন নষ্ট করতে একটু বুক কাঁপেনি বাবা। তোমার নেওয়া একটা ভুল সিদ্ধান্তে এই ভরা সমাজে একটা মেয়েকে কলঙ্কিত হতে হয়েছে। পাল্টেছে সময়, পাল্টেছে সবকিছু, কিন্তু মনের ক্ষত সেটা কি একটুও পাল্টেছে? একটুও কমেছে? আইমানের মৃত্যুর সত্যিটা আমার মনে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দিয়েছিল। সত্য মিথ্যা যাচাই করার অবস্থায় ছিলাম না। মানুষ কিভাবে নিজের পায়ে নিজে কোড়াল মারে সেটা তোমাকে না দেখলে কখনো জানতেই পারতাম না বাবা। বড্ড আফসোস হয় তোমার জন্য। অবশ্য মায়ের বুদ্ধির কাছে তুমি নেহাতেই একটা চুনোপুটি। তুমিও তো ভালোবেসে ঠকে গেছো আয়াস। আমি চাইলে এখনই ওকে ছুঁড়ে ফেলে দিতে পারি। তাহলে ছুঁড়ে ফেলছো না কেন? আমার রাজনৈতিক ক্যারিয়ারে এটার এফেক্ট পড়বে। সত্যি কি তাই? বাবার কথায় আয়াস চুপ হয়ে যায়। আয়াসের ভালোবাসা সেটা যে এতটাও ঠুনকো না। সেটা তো গভীর ভালোবাসা, চাইলেও ছুঁড়ে ফেলা সম্ভব না। বেশ কিছুক্ষণ কেটে যায় নীরবতায়। ভালোবেসে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে বাবা, কিন্তু ভালোবেসে ঠকানোর মাঝে কোনো শান্তি নেই। আছে শুধু অক্ষেপ, এক বুক ভরা কষ্ট, যেটা না কাউকে বলা যায় আর না নিজের কাঁধে বয়ে বেড়ানো যায়। আয়েশার কথায় আরিফ চৌধুরী আঁখি জোড়া বন্ধ করে ফেলে। চোখের পাতায় ভেসে ওঠে সুন্দর অতীত। এক কিশোরীর মায়াবী মুখবায়ক। কি সুন্দর তার হাসি। এখনো এই হৃদয়, এই কানে ঝংকার তোলে সেই হাসি। এক পাক্ষিকভাবে এতটা ভালোবেসেও নিজের করা একটি ভুলে নিজের ভালোবাসা, নিজের ভালো থাকা সব হারিয়েছে এক নিমেষেই। কাউকে ঠকালে বিধাতা বোধহয় তার ভাগ্যেও ভালো থাকাটা আর লেখে না। ভালোবাসার কাছে হেরে যাওয়া দুজন পুরুষের কষ্টে খুশিতে মেতে ওঠে এক নারী মন। পৈশাচিক হাসি দিয়ে পরক্ষণে গুনগুনিয়ে কেঁদে উঠে বলে, এই চৌধুরীর বাড়ির কেউ কখনো ভালোবাসে সুখী হতে পারবে না। আমার মতো এই বুকে ভালোবাসার আগুন নিয়ে সবাইকে জ্বলতে হবে, পুড়তে হবে। হসপিটালের করিডোরে পেতে রাখা একটা চেয়ারে বসে আছে মেহেরিমা, দৃষ্টি নিবদ্ধ ফ্লোরে। পাশের চেয়ারে বসে ফেসফেস করে কেঁদে চলেছে মাধবী। সকালে প্রথম প্রহরে হার্ট অ্যাটাক করেছেন জলিল শেখ। সেই সকালেই শহরের হসপিটালে নেওয়া হয় ওনাকে। শহরের ডক্টরেরা নিজেদের অপারগতা প্রকাশ করতে তৎক্ষণাৎ ওনাকে নিয়ে চৌধুরী পরিবার আর শেখ পরিবার ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। বড় একটা প্রাইভেট হসপিটালে অ্যাডমিট করানো হয় জলিল শেখকে। এখন অপারেশন চলছে ওনার। গতকাল রাত থেকে হৃদিতের উপরে একটা চাপা রাগ জমে আছে মেহেরিমার। কোটি কোটি টাকা, গাড়ি বাড়ি সব আছে বলেই যে রাগ উঠলেই ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে হবে, এ কেমন কথা? এই বিষয়ে গতরাতে দুজনের মাঝে একটু কথা কাটাকাটি হয়েছে। হৃদিত হার মেনে নিয়েছে। গতকাল রাত থেকে সহস্রবার সরিও বলে ফেলেছে ইতিমধ্যে। তবুও মেহেরিমার রাগ কমেনি। আসলে সোনার চামচ মুখে দিয়ে জন্ম নেওয়া পোলাপান টাকার মর্ম বুঝবে কিভাবে? বড়লোকদের ছেলে মেয়েরা মূলত এই টাকার জন্য উচ্ছন্নে যায়। মেহেরিমার মনের মাঝে হাজারো প্রশ্ন জমা হয়েছে, কিন্তু এর উত্তর কোথায় পাবে? কে দেবে? কে এই মনের ভার কমাবে? হৃদিতের সমস্যা কিছুটা আঁচ করতে পেরেছে মেহেরিমা। এই নিয়ে যে তাবান তাইবের সাথে একটু কথা বলবে সেই সুযোগও হয়ে ওঠেনি। সারা রাত না ঘুমিয়ে ভেবেছিল সকালে এই বিষয়ে কথা বলবে, কিন্তু তার আগেই ঢাকায় ছুটতে হয়েছে। সকালে কোরআন শরীফ পড়ার সময় বাবার হার্ট অ্যাটাকের খবর পেতে মেহেরিমার পুরো পৃথিবী থমকে যায়। সে এক কাপড়ে চৌধুরী বাড়ি ত্যাগ করে শেখ বাড়িতে উপস্থিত হয়। বাবার জন্য বুক ফেটে কান্না আসছে। খুব কষ্টে গলায় আটকে থাকা কান্নাটা গেলে ঠায় বসে আছে মেহেরিমা।
মেয়েদের যে এত সহজে ভেঙে পড়তে নেই। এই কয়দিনে খুব করে এটা বুঝে গেছে মেহেরিমা। নিজের ভাবনার মাঝে চোখের সামনে একটা পানির বোতল ধরা দেখতেই হাতের মালিকের দিকে দৃষ্টিপাত করে। হৃদিতের মলিন মুখ ও মণ্ডল। মেহেরিমার খুব মায়া হয়, কিন্তু মুখ ফুটে কিছু বলতে ইচ্ছে হচ্ছে না। মূলত এই জগৎ সংসারে প্যাচে পড়ে মন মস্তিষ্ক শরীর ক্লান্ত হয়ে পড়েছে। এজন্যই বোধহয় মা বলতো, আমরা মানুষেরা কল্পনাতেই সুখী, বাস্তবতা বড়ই কঠিন। কি ভাবছিস এত? এভাবে থাকলে অসুস্থ হয়ে পড়বি তো। হৃদিত দীর্ঘশ্বাস ফেলে। তার মানে অ্যানাবেলা কিছুই শোনে না। আমার উপর রাগ অভিমান যত মন চায় কর, তবে এটার জের ধরে নিজের প্রতি অবহেলা অযত্ন করিস না প্লিজ। নিজেকে বড্ড অপরাধী লাগে আমার। আমাকে একটু সময় দে, তোর রাগ অভিমান সব ভাঙিয়ে দেব। দুপুর গড়িয়ে বিকেল হতে চললো, অথচ এখনো কিছুই মুখে দিলি না। এ কেমন অভিমান তোর? হৃদিতের কথায় মেহেরিমা হতবাক হয়ে যায়। হৃদিতের উপর করা রাগ থেকেও তো কিছু করেনি। মন ভালো না থাকায় খাবার খায়নি। খেতে মন না চাইলে খাবেটা কিভাবে? আর এই মানুষটা কত দূর পর্যন্ত ভেবে নিয়েছে, কিন্তু ক্লান্ত মস্তিষ্ক সত্যটা বলতে একটু ইচ্ছে প্রকাশ করলো না। মেহরিমা, বাবার অপারেশন ঠিকঠাক ভাবে শেষ হোক, তারপর খাবো। আপাতত খেতে ইচ্ছে করছে না। পানিটা নিয়ে মাধবীর সাথে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে আয়, ভালো লাগবে। আমি খাবার নিয়ে আসছি। কথাটা বলে পানির বোতল মেহেরিমার হাতে ধরিয়ে দিয়ে দ্রুত পায়ে ওখান থেকে প্রস্থান করে হৃদিত। মেহেরিমা হৃদিতের একরকমিতে না চাইলেও মুচকি হাসে। ভালোবাসা বোধহয় এই ছোট ছোট কেয়ারগুলোর মধ্যেই লুকায়িত থাকে। এদিক দিয়ে নিঃসন্দেহে মেহেরিমা অনেক ভাগ্যবতী। মেহেরিমা ঘাড় ঘুরিয়ে মাধবীর দিকে তাকায়। সেই সকাল থেকে কেঁদে কুটে চোখ মুখ ফুলিয়ে ফেলেছে মেয়েটা। আমার খুব কষ্ট হচ্ছে মেহু, বাবা ঠিক হয়ে যাবে তো? কান্না না করে আল্লাহর কাছে দোয়া করো। দোয়া ইউনুস পড়তে থাকো। আল্লাহ যেন এই বিপদ থেকে শীঘ্রই আমাদেরকে মুক্তি দেন, বাবাকে সুস্থ করে দেন। মাধবী কাঁদতে কাঁদতে মেহেরিমাকে জড়িয়ে ধরে। আর কেঁদো না মাধুপু, ওয়াশরুমে চলো। হিজাব খুলে চোখে মুখে ভালো করে পানি দেবে। আমিও হিজাব ঠিক করব। তখন তাড়াহুড়োতে হিজাবটাও ঠিকভাবে মারতে পারেনি। ওরা দুবোন ওয়াশরুমে চলে যায়। সেদিকে তাকিয়ে অবনিশেখ মলিন বিষণ্ণ মুখেই হাসেন। ছোট্ট মেহেরিমাটা এত তাড়াতাড়ি এভাবে বড় হয়ে যাবে, উনি কি তা কখনো ভেবেছিলেন? যেখানে মাধবীর শক্ত থাকার কথা, সেখানে মেহেরিমা শক্ত হয়ে বড় বোনকে আগলে রাখছে। দৃশ্যটা খুবই মনোমুগ্ধকর লাগে ওনার কাছে। মন জড়িয়ে যায়। এজন্যই বোধহয় মানুষ বলে, সময় আর দায়িত্ব মানুষকে সবচেয়ে বেশি ম্যাচিউর করে তোলে। বয়স সে তো দুটো সংখ্যা মাত্র। মেহেরিমা মাধবী ফ্রেশ হয়ে এসে দেখে হৃদিত খাবার খেতে দাঁড়িয়ে আছে। ওদের দেখতেই সামনে এগিয়ে এসে। এই করিডোরের লাস্টেই খাবারের জন্য আলাদা একটা হলরুম আছে, ওখানে যেয়ে তোরা দুজনে খেয়ে নে, আমি বাকিদের খাওয়ানোর ব্যবস্থা করি। আপনি খেয়েছেন? হ্যাঁ, তোরা তাড়াতাড়ি খেয়ে আয় যা। হৃদিতের কথাটা মেহেরিমার ঠিক বিশ্বাস হয় না। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকে। হৃদিত আবারও তাড়া দিতেই তীব্র অনিচ্ছা নিয়ে খাবারগুলো হাতে করে হল রুমের দিকে পা বাড়ায় মেহেরিমা। মাধবী হৃদিত অবনিশেখের কাছে আসে। অবনিশেখ, আয়েশা চৌধুরী, আতিয়া চৌধুরী একসাথে বসে আছেন। ত্রিধা, তাবান, তাইব বাইরে খেতে গেছে। হসপিটালে বসে খেতে পারবে না সেজন্য। আজিজ চৌধুরী আরিফ চৌধুরীর সাথে কি একটা কাজে বাইরে গেছেন। আয়াস আরিশাকে নিয়ে ওর বাবার বাসায় গেছে। ওদের সাথে আয়রা চৌধুরীর পুরো পরিবারও আছে। হসপিটালে থাকতে চেয়ে নাকি ওনাদের দম বন্ধ হয়ে আসছে। ঢাকাতে এসেছে সবে 1 ঘন্টা, এসে নিজেদের ঢং শুরু করে দিয়েছে। আয়াস এক প্রকার বিরক্ত হয়ে ওনাদেরকে রেখে আসতে গেছে। আর এমনিতেও প্রয়োজন ছাড়া হসপিটালে ভিড় না জমানোই বেটার। শ্রেয়া চৌধুরী নিজেদের বাসায় গেছে। কেন গেছে সেটা অবশ্য সকলের নিকট অজানা। মা, মেজমা, ছোট মা, তোমরা খাবে না? হসপিটালে পেশেন্টের পাশে থাকে সুস্থ সবল মানুষ। অবনিশেখের কথায় হৃদিত মিলেন হাসে বলে, এখন না হয় ঠিক আছেন মা, এভাবে না খেয়ে থাকলে কতক্ষণ ঠিক থাকতে পারবেন? বাবার কাছে কিন্তু আমি অসুস্থ কাউকে অ্যালাউ করব না। হৃদিতের কথা বলার ধরন দেখে উপস্থিত 3 মায়েরই মুখে হাসি ফুটে ওঠে। আয়েশা চৌধুরী হৃদিতের হাত ধরে নিজের পাশে বসিয়ে দেন। পাগল ছেলে আমার, সবাইকে যে এত খাওয়ানোর চেষ্টা করছিস, তা তুই খেয়েছিস কিছু? হৃদিত অকপটে মিথ্যা বলে। হ্যাঁ, আমি খেয়েই মেহরিমাদের জন্য খাবার নিয়ে আসলাম। তোমরা বসো, আমি খাবার নিয়ে আসি। হৃদিত উঠতে নিলেই সেখানে উপস্থিত হয় শ্রেয়া চৌধুরী। ওনার সাথে দাঁড়িয়ে আছে একটা 20-21 বছরের মেয়ে। মেয়েটার হাতে খাবারের বড় একটা ব্যাগ। খাবার আনতে যেতে হবে না বাবা, আমি রান্না করে এনেছি। বাইরের তৈলাক্ত খাবার খাওয়ার দরকার নেই তোমাদের, অসুস্থ হয়ে পড়বে তো। আপনাকে রান্না করতে কে বলেছে? এখানে কেউ খেতে চেয়েছে আপনার হাতের রান্না? মুহূর্তে শ্রেয়া চৌধুরী মুখে আধার নেমে আসে।
ছলছল চোখে নিজের ছেলের দিকে তাকিয়ে থাকেন। আহা, হৃদিত বাবা আমার রাগ করে না। আপা তো ভালোই করেছে। আপা, আপনি এদিকে আসুন। ওর কথায় কিছু মনে করেন না। বোকা ছেলেটা আমার কখন কোথায় কি যে বলে তার ঠিক নেই। আয়েশা চৌধুরী বলা কথাটা তীরের মতো বিঁধে শ্রেয়া চৌধুরীর বুকে। শ্রেয়া চৌধুরী তখনও ছেলের দিকে তাকিয়ে আছেন। ওনার দৃষ্টি যেন চিৎকার করে বলছে, আমি জন্মধাত্রী মা হয়েও তোমার কাছে এতটা পর হয়ে গেলাম বাবা। আমার কাছ থেকে অন্যদের ওপর তোমার বেশি অধিকার হয়ে গেল। এ কোন পাপের শাস্তি দিচ্ছ তুমি আমায়? হৃদিত নিজের দৃষ্টি নামিয়ে নেয়। মায়ের করুণ দৃষ্টির দিকে তাকিয়ে থাকার ক্ষমতা ওর নেই। যতই হোক মা তো একসময় এই মানুষটাই ওর পৃথিবী ছিল। তাই এই দৃষ্টিতে এখনো বুক কাঁপে, বুকটা ভার হয়ে ওঠে। মা তো পবিত্র, নিষ্পাপ হয়, তাহলে ওর মা কেন পাপী হলো? মা ছেলের মাঝে এমন আকাশ ছোঁয়া প্রাচীর কেন উঠলো? হৃদিতের দিকে তাকিয়ে অবনী শেখ মুস্কি হাসেন। ছেলেটাকে বড্ড অদ্ভুত লাগে ওনার কাছে। ভেতরে এক আর বাইরে এক। শক্ত খোলসে মোড়ানো মানুষগুলোই বোধহয় এমন। সবাই মিলে এক প্রকার জোর করে অবনী শেখকে খাওয়ানোর জন্য নিয়ে যান। অবনী শেখ হৃদিতের কথা ফেলতে না পেরে অনিচ্ছা নিয়ে ওনাদের সাথে যান। হৃদিত ফ্লোরের দিকে তাকিয়ে বসে আছে। শ্রেয়া চৌধুরী ধীর পায়ে হেঁটে এসে দূরত্ব রেখে হৃদিতের পাশের চেয়ারে বসে। হাতে থাকা খাবারের বক্সটা দুজনের মাঝের চেয়ারটাতে রাখে। আমি জানি তুমি এখনো কিছুই খাওনি। তোমার পছন্দের কাকচি রান্না করে এনেছি। তুমি আমার হাতে রান্না খাবে না বলে শেফালিকে দিয়ে রান্না করিয়েছি। আমার কথাটা রাখো প্লিজ, খেয়ে নাও বাবা। হৃদিত ফ্লোরে দৃষ্টি রেখেই জবাব দেয়, ক্ষুধা নেই। আমি খাইয়ে দিই। প্রয়োজন নেই। কথাটা বলে হৃদিত উঠে দাঁড়ায়। ততক্ষণে মেহেরিমা মাধবী উপস্থিত হচ্ছে। এখানেই থাকিস। ডক্টর নার্সদের কখন কি দরকার হয় না হয় বলা তো যায় না। কোনো কিছু দরকার পড়লেই আমাকে কল করবি, আমি কাছেই আছি। মেহেরিমাকে জবাবটুকু দেওয়ার সুযোগ না দিয়েই ওখান থেকে দ্রুত কদম ফেলে চলে যায় হৃদিত। পিছনে ফেলেছে একজোড়া ছলছল চোখের ব্যথিত হৃদয়ের জননীকে, যে মানুষটার বুকের মাঝে বয়ে চলেছে ঘূর্ণিঝড়। শ্রেয়া চৌধুরী চোখে জল, মুখে মলিন হাসির দিয়ে নিজের প্রাণের টুকরো ছেলের প্রস্থানের দিকে তাকিয়ে থাকে। আহ, জীবন! এই জীবন যেন নাটকের চেয়েও নাটকীয়। যাদের জন্য সব ভুলে নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখেছিল, আজ যেন এক নিমিষেই সবটা মিথ্যে হয়ে গেল। শ্রেয়া চৌধুরী এই মুহূর্তে উপলব্ধি করলেন এই জীবনের আর কোনো মূল্য নেই। আমার বাবাটা সকাল থেকে এখনো কিছু খায়নি বৌমা। ওর না খেয়ে থাকার অভ্যেস নেই। না খেয়ে থাকলে ও অসুস্থ হয়ে পড়ে। ওকে জোর করে হলেও খাইয়ে দিও। ভাঙা গলায় কথাগুলো বলে ওখান থেকে চলে যান শ্রেয়া চৌধুরী। মেহেরিমা শ্রেয়া চৌধুরী যাওয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। পরক্ষণেই অযত্নে পড়ে থাকা খাবারের বক্সটার দিকে চোখ পড়তেই দীর্ঘশ্বাস ফেলে। গধূলি লগ্নে আকাশে ছুটে চলেছে কালো মেঘের ভেলা। বৈরী বাতাসে গাছপালার সাথে সাথে যেন সুউচ্চ বিল্ডিংগুলো দুলে উঠছে। প্রকৃতি তমস্যাচ্ছন্ন। সময় বিকালের শেষ ভাগ হলেও প্রকৃতি দেখে তা বোঝার উপায় নেই। দেখে মনে হচ্ছে মধ্যরাত। হঠাৎ আকাশ ফেটে ঝিরিঝিরি বর্ষণ শুরু হয়। বর্ষণের হাত থেকে বাঁচতে সবাই দ্রুত পায়ে ছুটে চলেছে এদিকে ওদিকে। শীতের আগমনকে দ্বিগুণ রূপে অনুভব করানোর জন্যই ধরনের বুকে এই বর্ষণ। হৃদিত রাস্তার পাশে একটা ছাতিম গাছের নিচে এক মনে দাঁড়িয়ে আছে। হাতের দু আঙুলের ভাঁজে জ্বলন্ত সিগারেট, অর্ধেকটা আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। মনের ভেতরটাও ঠিক এভাবেই পুড়ে চলেছে অনিমেষ। হা, সেই খবর কি কেউ রাখে? সবাই তো শুধু কঠিন গম্ভীর হৃদিতটাকেই দেখতে পায়। হৃদিত সিগারেটে এক টান দিয়ে দৃষ্টিপাত করে মাথার উপরে থাকা গাছটার শুভ্র রঙা গুচ্ছ গুচ্ছ ফুলগুলোর দিকে তাকিয়ে থাকে। শীতের শুরুতেই ফোটে ছাতিম ফুল। স্থানীয়ভাবে কোনো কোনো জায়গায় ছাতিয়ান নামেও পরিচিত এই গাছ। গধূলি বেলা থেকে সারা রাত ঝাপটা বাতাসের সুন্দর মধুমাখা মাদকতাময় সুগন্ধ ছড়িয়ে থাকে এই ফুল। হৃদিত গাছের নামটা মনে করার চেষ্টা করে। পরক্ষণে ওর মনে পড়ে যায় গাছটার নাম ডেভিলস ট্রি। ওর বাগান বাড়িতেও দুটো এই গাছ লাগানো আছে, একটা ওর দোতলার বেডরুমের ব্যালকনি বরাবর, আর একটা মেইন গেটের সামনে। শুভ্র রঙা ফুলগুলো দেখতে হৃদিতের খুব ভালো লাগে। প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের বাহার দেখে মনটা হালকা হয়। পরক্ষণে কিছু একটা মনে পড়তেই চোখ দুটো ছলছল করে ওঠে। ততক্ষণে জোরালো বর্ষণ শুরু হয়েছে, যার ফলে অনায়াসেই চোখের পানি লুকিয়ে ফেলতে পারে। হৃদিতের গায়ে থাকা সফেদ রঙা শার্টটা ভিজে চুপচুপে হয়ে শক্তপোক্ত সুঠাম পুরুষালী দেহের সাথে লেপ্টে আছে। বৃষ্টির ফোঁটা সুদর্শন মুখখানার সৌন্দর্য আরো বাড়িয়ে দিয়েছে। রাস্তায় দাঁড়িয়ে নিজের সৌন্দর্য দেখিয়ে মেয়ে পটাচ্ছেন এই কয়দিনেই বুঝি
পুরনো হয়ে গেলাম। মেহেরিমার কণ্ঠে স্পষ্ট অভিমান। নিজের প্রেয়সীর অভিমানে কণ্ঠ শুনতে মুস্কি হাসে হৃদিত। ঘাড় ঘুরিয়ে মেহেরিমার দিকে দৃষ্টিপাত করে। একটা পার্পল কালারের ছাতা নিয়ে মুখটা ফুলিয়ে দাঁড়িয়ে আছে। শরীরে জড়ানো ডিপ মেরুন কালারের থ্রি পিস। তীব্র বৃষ্টির ফলে মাথার উপর ছাতা থাকা সত্ত্বেও অনেকটা ভিজে গেছে। দেখতে মোহনীয় লাগছে। হৃদিত ঠোঁট কামড়ে আবারও মুস্কি হাসে, মুখে বলে,